আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি নুরুল্লাহ সালেহ মাবরুর। আজকের ক্লাসে আমরা রক্ত ও সঞ্চালনের মধ্যে যে রক্ত পার্টটা রয়েছে সেই রক্ত নিয়ে আমরা আলোচনা করব। এই যে রক্ত, এই রক্তকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে এই রক্তের মধ্যে 55% অঞ্চল জুড়ে বা 55% অঞ্চল জুড়ে রক্তরস বিদ্যমান এবং রক্তকণিকা বিদ্যমান 45% অঞ্চল জুড়ে। আমরা জানি রক্তকণিকা তিন প্রকার, একটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট বা অনুচক্রিকা। ডাব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রানিউলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। বিস্তারিতভাবে আমরা পরে জানবো। এখানে আসলে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে আমি আসলে লেখার একটা সংকীর্ণতা রয়েছে। এখন আসো পরবর্তীতে রক্তরস সম্পর্কে যদি আমরা কথা বলি তাহলে একটা হচ্ছে পানি, দুই ভাগে ভাগ করা যায়, পানি আর একটা হচ্ছে কঠিন পদার্থ। এই রক্তরসের মধ্যে এই 55%টাকে যদি আমরা 100% দিয়ে আবার শতকরা হিসাব করি, এই রক্তরসটাকে যদি আমরা শতকরা হিসাব করি তাহলে ওই 55%-এর মধ্যে শতকরা হিসাবে 90 থেকে 92% পানি বিদ্যমান এবং কঠিন পদার্থ বিদ্যমান 8 থেকে 10%। এখন দেখো, এই যে কঠিন পদার্থ যে 8 থেকে 10%, এই 8 থেকে 10%-এর মধ্যে 0.9% হচ্ছে 0.9% হচ্ছে অজৈব পদার্থ। অজৈব পদার্থ, কঠিন পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। এই যে অজৈব পদার্থ হচ্ছে 0.9% এবং জৈব পদার্থ হচ্ছে 7 থেকে 9%। এবার আসো, এই যে অজৈব পদার্থ কি কি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তারপরে লৌহ, তামা, আয়োডিন ইত্যাদি, এই ধরনের জিনিসগুলা। এরপর আসো জৈব পার্টটা যেটা রয়েছে, জৈব পার্ট, এই জৈব পার্টের মধ্যে প্লাজমা প্রোটিন, বর্জ্য পদার্থ এবং অন্যান্য পদার্থ বিদ্যমান। এখন আসো আমরা এই যে আমরা এই চারটা আমরা জানলাম, এই চারটা জানার পরে এখন আমরা যে যে বিষয়গুলো সম্পর্কে মেইনলি আলোচনা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে এই যে প্লাজমা প্রোটিন সম্পর্কে আমরা কথা বলবো, বর্জ্য পদার্থ সম্পর্কে আমরা কথা বলবো, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট সম্পর্কে আমরা কথা বলবো। তাহলে চলো আমরা এই যে পাঁচটা জিনিস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে বর্ণনা করবো। অন্যান্য জিনিসগুলো সম্পর্কে আসলে বিস্তারিতভাবে জানার কোনো দরকার নাই। এখন আসো এই পাঁচটা জিনিস সম্পর্কে আমরা যদি কথা বলি তাহলে প্রথমত আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিন কি আসলে? এই প্লাজমা প্রোটিন গুলো হচ্ছে আসলে রক্তের মধ্যে বিদ্যমান প্লাজমা প্রোটিন গুলো আসলে কি কি? রক্তের মধ্যে বিদ্যমান প্লাজমা প্রোটিন গুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন। দেখো, আমরা প্রোটিনের মধ্যে বিভিন্ন প্রকার পড়ছিলাম, অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটামিন, প্রোলামিন, হিস্টিডিন, এই সমস্ত প্রকারগুলো আমরা পড়ছিলাম। ওখানের মধ্যে যে সমস্ত প্রোটিন রক্তের মধ্যে প্লাজমা আকারে বিদ্যমান, রক্তের মধ্যে বিদ্যমান, প্লাজমা মানে হচ্ছে কি? এক ধরনের তরল পদার্থ বোঝানো হচ্ছে প্লাজমা, অর্থাৎ রক্তরসের ভিতরে যে সমস্ত প্রোটিন, সেই সমস্ত প্রোটিন গুলাকে বলা হয় প্লাজমা প্রোটিন। এই যে প্লাজমা প্রোটিন সম্পর্কে যদি আমরা বলি তাহলে প্লাজমা প্রোটিন কয়টা? রক্তের মধ্যে প্লাজমা প্রোটিন চারটা। কয়টা? চারটা। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিদ এবং ফিব্রিনোজেন। কারো যদি এটা মনে রাখতে কষ্ট হয়, এভাবে মনে রাখতে পারলে তো অনেক ভালো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিদ, ফিব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিদ, ফিব্রিনোজেন। এই যে প্রথমবিদ, ফিব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিদ, ফিব্রিনোজেন, আমি এভাবে মনে রাখছি। কিন্তু তোমরা যদি কেউ এই জিনিসটা মনে রাখতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা একটা ছন্দ ইউজ করতে পারো, সেটা হচ্ছে জিপিএ 5। জিপিএ 5 দিয়ে মনে রাখতে পারো। জিপিএ 5 এর মধ্যে জি মানে হচ্ছে গ্লোবিউলিন, পি মানে হচ্ছে প্রথমবিন, আর এ মানে হচ্ছে অ্যালবুমিন, এবং 5 দিয়ে হচ্ছে ফিব্রিনোজেন। এই 5 দিয়ে ফিব্রিনোজেন। এভাবে তোমরা
মনে রাখতে পারো। এরপর আসো, রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো থাকে এই বর্জ্য পদার্থের নামগুলো একটু ইম্পর্টেন্ট, সেজন্য এই বর্জ্য পদার্থের শুধুমাত্র এই বর্জ্য পদার্থের নামগুলো আমি যদি একটু বলি তাহলে তোমাদের জন্য এটা সহায়ক হবে। বর্জ্য পদার্থ: নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, দেখো এই বর্জ্য পদার্থগুলো কি কি? একটা হচ্ছে ইউরিয়া, আর এটা হচ্ছে ইউরিক অ্যাসিড, একটা হচ্ছে ক্রিয়েটিনিন, এরপর হচ্ছে জেনথিন, এরপর হচ্ছে অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে কি মেইন যে প্রকাশিত। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া, এই যেগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এবার আমরা চলে আসি সরাসরি রক্তকণিকার মধ্যে। রক্তকণিকাতে আরবিসি বা রেড ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা না লোহিত রক্তকণিকার মধ্যে আমরা চলে যাই। আমরা চলে যাব এখন লোহিত রক্তকণিকা বা আরবিসি। আমরা এখন চলে যাব আরবিসি। আরবিসি বা রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসল, কর্পাসল, রেড ব্লাড কর্পাসস অথবা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এই যে লোহিত রক্তকণিকার আরো একটা নাম রয়েছে, এটাকে বলা হয় ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোসাইট, ইরাইথ্রোসাইট। এই যে ইরাইথ্রোসাইট, ইরাইথ্রো মানে হচ্ছে লাল, ইরাইথ্রো মানে হচ্ছে লাল, সাইট মানে হচ্ছে কোষ, লাল কোষ, লাল রঙের কোষকে বলা হয় ইরাইথ্রোসাইট বা রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা। এখন আমরা বিস্তারিত ভাবে যদি বলি, আলোচনার মধ্যে আসি, তাহলে এখানের মধ্যে কি কি কথা আমরা বলবো। প্রথমত আসি এটার গঠন সম্পর্কে। দ্বি অবতল, গোলাকার দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত। কি বলা হয়েছে? গোলাকার দ্বি অবতল, দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত। নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত। কয়টা বৈশিষ্ট্য দেখো, অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু এখানের মধ্যে রয়েছে। এই যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তোমাদের বইয়ের মধ্যে বলা আছে, আমি যদি একটা একটা করে তোমাকে বর্ণনা করি, তাহলে প্রথমত এই আরবিসি এটা হবে গোলাকার, গোলাকৃতির, সেই দ্বি অবতল। আমরা জানি উত্তল এবং অবতল কাকে বলে। এই যে এই জিনিসটা, এটার মধ্যে ওই পাশের যে অংশটা, ওই পাশের অংশটাকে বলা হয় উত্তল
এবং এই পাশের অংশটাকে বলা হয় অবতল। ঠিক আছে, দেখো এই পাশের অংশটাকে বলা হবে উত্তল, এটাকে বলা হবে অবতল। উত্তল অবতল, তার মানে অবতল মানে হচ্ছে যে জায়গায় খাদ সৃষ্টি হয়ে আছে, যে জায়গার মধ্যে একটু ভেতরে ঢুকে আছে। দ্বি অবতল মানে হচ্ছে দুই পাশেই অবতল, দুই পাশেই অবতল, অর্থাৎ এরকম আকৃতির, অনেকটা অনেকটা এরকম আকৃতি, এদিকে অবতল এদিকে অবতল। এই যে দ্বি অবতল, চাকতির মতো, চাকতির মতো, চাকতিও হবে, গোলাকৃতিরও হবে, দ্বি অবতলও হবে। নিউক্লিয়াস বিহীন, এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। লোহিত রক্তকণিকা একমাত্র কোষ যেটার মধ্যে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস বিহীন। অক্সিজেন বাহী, এই লোহিত রক্তকণিকাটা অক্সিজেন বহন করে, অক্সিজেন বহন করে, অক্সিজেন বহন করে। হিমোগ্লোবিন যুক্ত, হিমোগ্লোবিন যুক্ত, হিমোগ্লোবিন যুক্ত, হিমোগ্লোবিন জিনিসটা কি একটু পরে আমি আলোচনা করতেছি। হিমোগ্লোবিন যুক্ত, এই হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল বর্ণের হয়, রক্ত লাল বর্ণের হয়। হিমোগ্লোবিন যুক্ত, এই হিমোগ্লোবিনের কারণে কিন্তু রক্ত, এই রক্তটা লাল বর্ণের হয়। হিমোগ্লোবিন যদি না থাকতো আরবিসি তে, তাহলে আমাদের রক্ত লাল দেখাইতো না। হিমোগ্লোবিনের কারণেই মূলত রক্তটা লাল দেখায়। এখন আসো আরেকটু বিস্তারিত কথাবার্তা যদি আমি বলি, এটার গঠন সম্পর্কে আমরা জানলাম। এবার আসো এটার উৎপত্তি কোথা থেকে সেটা আমরা একটু জানি। দেখো, ভ্রূণ দেহে কতটুকু পর্যন্ত লোহিত রক্তকণিকা থাকে? শিশুর দেহে, পূর্ণবয়স্ক পুরুষ এবং পূর্ণবয়স্ক মহিলা। ভ্রূণ দেহে, শিশু দেহে, পূর্ণবয়স্ক পুরুষ, পূর্ণবয়স্ক মহিলা। আরবিসির যে সংখ্যা, আরবিসির যে সংখ্যা, সংখ্যা এই সংখ্যাটা যদি আমরা বলি, ভ্রূণ দেহে, ভ্রূণ দেহে এই সংখ্যাটা কত, শিশুদের দেহে এই সংখ্যাটা কত? প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক মহিলা, প্রাপ্তবয়স্কা মহিলা। এদের মধ্যে আসলে এই আরবিসি কতটুকু থাকে বা রেড ব্লাড সেল কতটুকু থাকে? 80 থেকে 90 লাখ, 60 থেকে 70 লাখ, 80 থেকে 90 লক্ষ, 60 থেকে 70 লক্ষ, 50 থেকে 54 লক্ষ এবং 40 থেকে 45 লক্ষ। 44 থেকে 49, 44 থেকে 49, এই সংখ্যাটা একটু মনে রাখতে হবে। আমরা যখন ভ্রূণ দেখেছিলাম তখন আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যা ছিল 80 থেকে 90 লক্ষ। আমরা যখন শিশু অবস্থায় ছিলাম তখন আমাদের ছিল 60 থেকে 70, এবং পরিণত বয়স্ক, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা হওয়ার সাথে সাথে পুরুষের ক্ষেত্রে 50 থেকে 54 লক্ষ এবং মহিলার ক্ষেত্রে 44 থেকে 49 লক্ষ। এই যে দেখো, আরবিসি এর সংখ্যা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকতেছে, কমতে থাকতেছে, বয়স বাড়ার সাথে সাথে কমছে, বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কমে যাচ্ছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই যে এই চারটা বা এই সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। পরীক্ষা হলে অনেক সময় এই কথাগুলো আসলে দিয়ে থাকে। ঠিক আছে, এবার আসো আরবিসি সম্পর্কে আরো কিছু বিস্তারিত কথাবার্তা যদি আমি বলি, তাহলে দুইটা টার্ম রয়েছে, একটা হচ্ছে অ্যানিমিয়া আর একটা হচ্ছে পলিসাইথেমিয়া। অ্যানিমিয়া আর একটা হচ্ছে পলিসাইথেমিয়া। অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া।
অ্যানিমিয়াকে বলা হয় রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা। আর পলিসাইথেমিয়াকে বলা হয়, এটাকে আসলে পলিসাইথেমিয়া বলা হয়, এটা আসলে খুব বেশি একটা নাম নাই, পলিসাইথেমিয়াই বলা হয় এটাকে। অ্যানিমিয়াকে বলা হয় রক্ত শূন্যতা। এখন রক্তের কোন কন্ডিশনে পৌঁছালে এরকম জিনিসটা দেখা যাবে, কখন আমরা অ্যানিমিয়া বলবো, কখন আমরা পলিসাইথেমিয়া বলবো, খেয়াল করো। যদি 50 লাখের চেয়ে 25% কম হয় রক্তের সংখ্যা, যদি রক্তের সংখ্যা 50 লক্ষ থেকে 25% কমে যায়, তখন এই জিনিসটাকে আমরা বলবো অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। যদি রক্তের সংখ্যা 50 লক্ষর চাইতে কমে গেছে, তাও তাও কম না, 25% কমে গেছে, 50 লক্ষ থেকে যদি 25% কমে যায়, 50 লক্ষ থেকে যদি 25% কমে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা বা রক্তাল্পতা। এরপরে আমরা যদি দেখি কোন কারণে যদি 65 লাখের চাইতেও বেশি হয়ে যায় রক্ত, সেটাকে বলবো পলিসাইথেমিয়া। 65 লাখের চেয়ে যদি রক্ত সংখ্যা বেশি হয়ে যায়, 65 লাখের চাইতেও বেশি, কেউ বেশি যদি হয়ে যায়, সেটাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। অর্থাৎ রক্তের সংখ্যা বেশি হয়ে গেলে পলিসাইথেমিয়া, যেটা 65 লাখের বেশি। রক্তের সংখ্যা কমে গেলে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, যেটা যেটা 50 লক্ষ থেকে আরো 25% কম। এখন আমরা চলে আসব রক্ত আসলে এর উৎপত্তি কোথা থেকে, রক্ত, রক্তের উৎপত্তি কোথা থেকে। রক্তের উৎপত্তি, লোহিত রক্ত কণিকা আরবিসি এর উৎপত্তি কোথা থেকে, আরবিসি উৎপত্তি কোন জায়গা থেকে। একটাই কথা, সেটা হচ্ছে হাড়ের লাল অস্থিমজ্জা থেকে, অস্থিমজ্জার স্টেম কোষ থেকে, স্টেম সেল থেকে, স্টেম, অর্থাৎ বিশেষ করে পায়ের যে অস্থি রয়েছে ফিমার, এই যে ফিমার অথবা টিবিয়া বা ফিবুলা, এরকম একটা অস্থি, বিশেষ করে পায়ের অস্থি বা হাড়ের যে যে কোনো হাড়ের মধ্যে যে লাল অস্থিমজ্জা রয়েছে, সেই লাল অস্থিমজ্জার মধ্যে এক ধরনের কোষ বিদ্যমান, এগুলোকে বলা হয় স্টেম সেল বা স্টেম কোষ। সেই কোষগুলা দরকারে প্রয়োজনীয় ভাবে বিভিন্ন আকৃতিতে পরিবর্তন হতে পারে। এই কোষগুলা বিভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে, বিভিন্ন অঙ্গে রূপান্তরিত হতে পারে, এগুলোকে বলা হয় স্টেম সেল। এই স্টেম সেল থেকে পরবর্তীতে আরবিসি উৎপন্ন হয়, পরবর্তীতে ইরাইথ্রোসাইট হয়ে আরবিসি উৎপন্ন হয়। তো এই জিনিসটা আশা করি বোঝা গেছে। স্টেম কোষ থেকে ইরাইথ্রোব্লাস্ট, ইরাইথ্রোব্লাস্ট থেকে নিউক্লিয়াস ব্যাগ, সেটা ইরাইথ্রোসাইট। দেখো এই যে স্টেম কোষ, স্টেম সেল থেকে, মনে করো এটা হচ্ছে স্টেম সেল, স্টেম সেল, স্টেম সেল থেকে পরবর্তীতে এটা রূপান্তরিত হয় কিসে, ইরাইথ্রোব্লাস্টে, ইরাইথ্রোব্লাস্ট তৈরি হয়, ইরাইথ্রোব্লাস্ট। ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ, আর সাইট মানে হচ্ছে পরিণত কোষ। একটা বেসিক কথা মনে রাখো, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ, আর সাইট মানে হচ্ছে পরিণত কোষ। ইরাইথ্রো মানে হচ্ছে লাল, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। এই ইরাইথ্রোব্লাস্ট থেকে পরবর্তীতে নিউক্লিয়াস ত্যাগ যখন করবে, নিউক্লিয়াস ত্যাগ করার সাথে সাথে এটা ইরাইথ্রোসাইটে পরিণত হবে।
ইরাইথ্রোসাইট বা আরবিসি বা লোহিত রক্তকণিকায় পরিণত হবে। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই যে স্টেম কোষ, এই স্টেম কোষ থেকে ইরাইথ্রোব্লাস্টে পরিণত হয়েছে প্রথমে, ইরাইথ্রোব্লাস্ট বা অপরিণত কোষ। কেন অপরিণত কোষ? তার মানে পরিণত অবস্থায় কিন্তু নিউক্লিয়াস থাকে না আরবিসির মধ্যে, পরিণত অবস্থায় আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, এই জন্য এটার মধ্যে যেহেতু নিউক্লিয়াস বিদ্যমান, ইরাথ্রোব্লাস্টের মধ্যে কিন্তু নিউক্লিয়াস বিদ্যমান, শুরুতেই কিন্তু ইরাথ্রোব্লাস্টের মধ্যে নিউক্লিয়াস বিদ্যমান থাকবে। এই ইরাথ্রোব্লাস্ট যখন নিউক্লিয়াস ত্যাগ করে ফেলবে তখন তার মধ্যে আর নিউক্লিয়াস থাকবে না, তখন সেটা পরিণত হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে ইরাথ্রোসাইট বা পরিণত অবস্থার কোষ, যেটার মধ্যে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস থাকলে ইরাথ্রোব্লাস্ট, ইরাথ্রোব্লাস্ট মানেই আরবিসির নিউক্লিয়াস যুক্ত অবস্থা, আরবিসির নিউক্লিয়াস যুক্ত অবস্থা অপরিণত বলেই এটাকে বলা হয় ইরাথ্রোব্লাস্ট। এবং এই জায়গা থেকে যখন নিউক্লিয়াসটা বের হয়ে যাবে, নিউক্লিয়াসটা ত্যাগ করে ফেলবে, তখন সেটা হয়ে যাবে ইরাথ্রোসাইট বা পরিণত অবস্থার কোষ, যেটাকে বলা হবে আরবিসি বা নিউক্লিয়াস বিহীন কোষ, পরিণত কোষ, আরবিসি বা লোহিত রক্তকণিকা। তার মানে হাড়ের লাল অস্থিমজ্জার স্টেম সেল থেকে এর উৎপত্তি। এই জিনিসটা আশা করি বুঝে গেছে। এভাবে কিন্তু শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এদেরও কিন্তু উৎপত্তি ঘটে, এটা আমরা পরবর্তী আলোচনার মধ্যে দেখব। এবার আসো আমরা যে হিমোগ্লোবিন বলছিলাম, সেই হিমোগ্লোবিন সম্পর্কে যদি আমরা কথা বলি, হিমোগ্লোবিন এই যে হিমোগ্লোবিনের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিনটা হচ্ছে প্রোটিন অংশ, গ্লোবিনটা হচ্ছে প্রোটিন অংশ, আর হিম হচ্ছে লৌহ অংশ, লৌহ, লৌহ বা ফেরাস, যে লৌহ অংশ। তার মানে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন উপাদানটা বিদ্যমান, সেখানের মধ্যে লৌহ থাকবে এবং প্রোটিন বিদ্যমান থাকবে। এখন আসো এই যে হিম গ্রুপ, এখন এই যে Fe, এই যে লৌহ অংশ, এই যে লৌহ অংশের সাথে গ্লোবিন, চারটা গ্লোবিন যুক্ত থাকে, চারটা গ্লোবিন যুক্ত থাকে, চারপাশে চারটা গ্লোবিন যুক্ত থাকে। এই পুরাটাকে বলা হয় হিমোগ্লোবিন। তার মানে হিমোগ্লোবিনের মধ্যে মাঝখানে শুধুমাত্র হিম অংশটা থাকে, হিম, হিম অংশটা থাকে, হিম বা লৌহ অংশটা থাকে, এর চারপাশে প্রোটিন অংশ, চারটা প্রোটিন অংশ বা গ্লোবিন অংশ বিদ্যমান। এটাই এখানের মধ্যে শুধুমাত্র এই লৌহ বা হিমের কারণেই, হিমের কারণেই রক্ত লাল বর্ণ হয়, রক্ত লাল বর্ণ হয়। আমরা প্রথমে পড়ছিলাম হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল হয়, কিন্তু হিমোগ্লোবিনের মধ্যে মূলত হিম যে অংশটা, এই হিম অংশের কারণে এবং এই যে হিম বা লৌহ অংশের কারণেই রক্ত লাল দেখায়। এবার আসো একটা বিষয়, সেটা হচ্ছে প্রতি 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, প্রতি 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে কিন্তু আসে অনেক সময়। প্রতি 100 মিলিমিটার রক্তে, প্রতি 100 মিলিমিটার রক্তে, প্রতি 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে।
প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এই কথাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ক্লাসটা সবাই খুব ভালো মতো বুঝতে পারছো। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।